আমরা যদি ভেতর থেকে একটু দেখি, এই যে খেয়াল করুন, এই যে একটা পার্টিশন, হ্যাঁ, এই যে একটা পার্টিশন, তো আমরা এই বৃত্তটা রেখেছি এটাকে মিড লাইন কল্পনা করার জন্য। খেয়াল করুন, একটা সুস্থ স্বাভাবিক মানুষের নাকের পার্টিশনটা কিন্তু এরকম থাকার কথা। এই পার্টিশনে কিন্তু আবার দুটি ভাগ রয়েছে। সম্মুখ ভাগে থাকবে তরুণাস্থি বা কার্টিলেজ, আর পেছনের ভাগে থাকবে হচ্ছে কি আলটিমেটলি হাড়। এই যে এখানে যে দেখলাম যে নাকের ভেতরে যে পার্টিশনটা বেঁকে গেল, এইটা কি সোজা করার কোনো ওয়ে আছে কিনা? এই যে নাকের মধ্যে পার্টিশনটা বাঁকা থাকে, এটার সার্জারির কয়েকটি পদ্ধতি কিন্তু আছে। আমরা মূলত অপারেশন করে ঠিক করি। তো সেই অপারেশনের কয়েকটি পদ্ধতির মধ্যে একটি হচ্ছে কনভেনশনাল মেথড, যেটা আমরা কি করি, আমাদের মাথায় একটি লাইট সোর্স লাগিয়ে তারপর নাকটাকে একটা বিশেষ যন্ত্র দিয়ে ফাঁক করে দেখে, যেটা আমরা ক্লিয়েন্স স্পেকুলাম, থুরিকাম, নাজাল স্পেকুলাম, এগুলো দিয়ে দেখে তারপর আমরা করি। নর্মালি দেখা যায় যে নাকটা বন্ধ থাকলে এটা ড্রপ ইউজ করে আর কি, এটা নাকটা ওপেন হয়ে যায়। আবার কেউ কেউ আছে যে ভিক্স জাতীয় এমন এমন করতে থাকে, ঠিক তো? আমার কাছে মনে হয় যে এটা দীর্ঘদিন যদি একটা মানুষ ইউজ করে, যেমন গ্যাস্ট্রিকের ওষুধ আমরা অনেক ক্ষেত্রে দীর্ঘদিন খেয়ে ফেলি, তো এইটা যদি দীর্ঘদিন কেউ ইউজ করে, তার কি কোনো সাইড এফেক্ট? খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যুস আপনি তুলে ধরেছেন। আমরা যে ন্যাজাল ডিকনজেস্টেন্টগুলো কিভাবে কাজ করে, যে এটা একটা টেম্পোরারি ম্যানেজমেন্ট। যখন আপনি একটা ড্রপ দিচ্ছেন, এটার মধ্যে যে অক্সিমেটাজোলিন, জাইলোমেটাজোলিন নামক মেডিসিন আছে, যেটি আমাদের ভ্যাসো কনস্ট্রিক্ট করছে, অর্থাৎ যে মাংসপিণ্ডগুলো আছে এর মধ্যে যে রক্ত সঞ্চালন যে প্রক্রিয়াটাকে কিছু সময়ের জন্য চুপসায় দেয়, অর্থাৎ ব্লাড সাপ্লাইটা এখানে কমে যায়, ভ্যাসো কনস্ট্রিকশন হয়ে মাংসটা ফুলে যাচ্ছে। এটি সাময়িক সময়ের জন্য। তো আপনি যদি অনবরতভাবে রক্তনালীকে চুপসায় দেন, আলটিমেটলি কী হবে, অ্যালার্জিক রাইনাইটিসটা আলটিমেটলি কী হবে, ওখান থেকে অ্যাট্রোপিক রাইনাইটিস হয়ে যেতে পারে। এখন পর্যন্ত মানে আমি এখনো হাঁচি দেই না, আমার কখনো নাক বন্ধ হয় না, মানে এই যে আমি এখন স্বাভাবিক, আমি যতই রোদ বৃষ্টি শীত, মানে আমার মাথা ব্যথাও করে না, মানে আমার পুরো মাথাটা মনে কি হালকা। আর সব থেকে বড় জিনিস যেটা, আমি নিঃশ্বাস নিলে মনে হয় একদম ভিতর থেকে মানে নিঃশ্বাসটা আসে এরকম। আর এর আগে আমার মনে পড়ে না যে আমি জন্মের পর কোনোদিন ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছি কিনা। মুখ থেকে নিঃশ্বাস নিতাম এবং হা করে ঘুমাতাম এরকম। নাক থাকতে নাকের সমস্যায় ভোগেনি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। নাকের অন্যতম একটি প্রধান সমস্যা হচ্ছে নাকের হাড় বাঁকা এবং মাংস বৃদ্ধি। এমন একটি সমস্যায় ভুগেছিলেন 22 বছরের একটি মিষ্টি মেয়ে তৃষ্ণা। 2 বছর আগে ম্যালিয়াস ENT স্পেশালিস্ট হসপিটাল থেকে নাকের হাড় বাঁকা এবং মাংস বৃদ্ধির যে আধুনিক পদ্ধতি, অর্থাৎ এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি এবং টার্বিনোপ্লাস্টি অপারেশনটি সম্পন্ন করা হয়েছিল। কেমন আছে সেই মিষ্টি মেয়ে তৃষ্ণা? প্রিয় দর্শক, GTV আয়োজিত ম্যালিয়াস ENT স্পেশালিস্ট হসপিটাল লিমিটেড প্রেজেন্টস লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে আজকে আমরা এই গল্পটি জানবো। সঙ্গে আছি আমি ডাক্তার বৃষ্টি। প্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে গেস্ট এক্সপার্ট হিসেবে উপস্থিত রয়েছেন ডাক্তার বাসুদেব কুমার সাহা, নাক কান গলা বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন, সিনিয়র কনসালটেন্ট, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা, চিফ কনসালটেন্ট, ম্যালিয়াস ENT স্পেশালিস্ট হসপিটাল লিমিটেড। স্যার, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। কেমন আছেন স্যার? থ্যাংক ইউ ডক্টর বৃষ্টি, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি খুব ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনপ্রিয় অভিনেতা মুসাফির সৈয়দ বাচ্চু ভাই। বাচ্চু ভাই, আপনি কেমন আছেন? আপনাকে অনেক অনেক স্বাগতম আমাদের এই প্রোগ্রামে। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ ভালো। না, সত্যি আমার কিন্তু ভীষণ ভালো লাগছে বাচ্চু ভাই, যে আজকের শোতে আপনি আমার ঠিক ডান পাশে বসে আছেন। এতদিন শুধু নাটকেই আপনাকে দেখেছি, তো নাটকে যেরকম জলি মাইন্ডেড ভেরি ফ্যান্টাস্টিক ক্যারেক্টার আপনি প্লে করেন, আজকে বাস্তবে দেখে তার চেয়ে বেশি ভালো লাগছে। ইটস মাই প্লেজার। থ্যাংক ইউ সো মাচ। আমারও ভালো লাগতেছে। আমার পাশে বাম পাশে একজন ডক্টর বসে আছে। স্যার, এই তৃষ্ণা মেয়েটির একটি অপারেশন হয়েছিল, এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি এন্ড টার্বিনোপ্লাস্টি। আচ্ছা আচ্ছা স্যার, কি কারণে, কি সমস্যার কারণে আপনি এই অপারেশনটি সম্পন্ন করেছিলেন, যদি একটু বলতেন? ওকে, ফাইন। তো বাচ্চু ভাই, আমি সবসময় চেষ্টা করছি যে বাস্তব চিত্রগুলো তুলে ধরতে। তো তৃষ্ণা আসলে একটা মিষ্টি মেয়ে। তো ও একদিন আমার চেম্বারে আসে, আসার পর ওর মাকে নিয়ে আসে। আসলে ওর বাবা একদম ছোটবেলাতেই মারা যায়, যে কারণে ওর বাবার স্মৃতি নাই বললেই চলে। ও যখন ওর কষ্টের কথাগুলো আমার সঙ্গে শেয়ার করছিলেন, তো মানে বাবাহীন যে সন্তান, তার যে কতটা কষ্ট হতে পারে, বৃদ্ধ মাকে নিয়ে আমার চেম্বারে এসে তার কষ্টগুলো শেয়ার করেছিলেন। আমি তার সেই কষ্টের কথাগুলোকে ভিডিও ধারণ করে রেখেছি। তো আমি ওর মুখ থেকেই শুনতে চাই ওর কষ্টগুলো কি ছিল। আমরা একটু দেখতে চাই তৃষ্ণার কষ্টের কথাগুলো কি ছিল। একটি অপারেশনের জন্য প্রস্তুতি নিয়েছি। আমার একজন সম্মানিত রোগী, যার নাম হচ্ছে তৃষ্ণা। আমি তাকে দেখার পর খেয়াল করলাম যে তার নাকের হাড় বাঁকা
এবং মাংসগুলো বৃদ্ধি পেয়েছে। বেসিক্যালি তৃষ্ণা আপনার কি কি কষ্ট হচ্ছিল? স্যার আমার হচ্ছে বা আমি যখন ক্লাস 6-7 এ পড়ি তখন থেকে আমার অ্যাজমা প্রবলেম, আর হচ্ছে কন্টিনিউ হচ্ছে আমার দেখা যায় 12 মাসে নাক বন্ধ থাকে আর নাক দিয়ে পানি পড়ে, মানে আমি এত কফ ফালাই যে মানে আমার ফ্যামিলির মানুষ হচ্ছে বিরক্ত হয়ে যায়। হাঁচি একবার আসা শুরু করলে আসতেই থাকে থামাথামি নাই কোনো, এরকম। আর হচ্ছে মাসের পর মাস খেয়েই যাই কোনো কাজ হয় না, আর মাথা প্রচুর ব্যথা থাকে, আর হচ্ছে সাথে চোখটাও ব্যথা থাকে। তো আমি এতদিন বুঝতে পারি নাই যে নাকের জন্যই আমার মাথায় প্রবলেম হচ্ছে বা কিছু। তো এই জন্য আমি ভেবেছিলাম যে আমার মাথায় বা টিউমার বা এরকম কোনো কিছু হলো কিনা। এই জন্য আসলে আমি কিছুদিন আগে সিটি স্ক্যানও করেছিলাম। আমার হচ্ছে মানে আমি চিন্তা করছিলাম যে আমি চেন্নাইতে যাব, আমার ভিসাও হয়ে গিয়েছিল। তো ওই টাইমে হচ্ছে আপনার ভিডিও আসে, তো আমি সিরিয়াল দিয়ে হচ্ছে কয়েকটা ভিডিও দেখি, দেখার পরেই হচ্ছে ডিসিশন নেই যে না আমি ইন্ডিয়াতে যাব না, আমি এখানেই করব। সো ডক্টর বৃষ্টি, তুমি যে প্রশ্নটি করেছিলে যে তৃষ্ণার কি কষ্ট ছিল, বাচ্চা আপনি খেয়াল করলেন তৃষ্ণা কিন্তু তার কষ্টের কথা যেমনটি বললেন যে তার নাক বন্ধ থাকে 12 মাস, নাক দিয়ে সর্দি ঝরতে থাকে, হাঁচি হয় প্রচন্ড, এবং তার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। সে বহু ধরনের ট্রিটমেন্ট নিয়েছে, নাকের স্প্রে নিয়েছে, ড্রপ নিয়েছে, কিন্তু কোনোভাবেই তার সমস্যাটা যাচ্ছিল না। যে কারণে কিন্তু আমি মূলত এই তৃষ্ণাকে ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, কিছু পরীক্ষা নিরীক্ষা করি, করার পরই তখন আমি খেয়াল করি যে ওর নাকের হাড় পুরোপুরি বাঁকা, মাংসগুলো একদম ফুলে গিয়েছে, সাথে অ্যালার্জিক রাইনাইটিসও ডেভেলপ করেছে, কিছুটা সাইনোসাইটিসও ডেভেলপ করেছে। আচ্ছা, তৃষ্ণা কি এটা কি বাইবর্ন নাকের হাড় বাঁকা ছিল নাকি জন্মের পর থেকে কোনো একটা সময়ে বাঁকা হয়ে গেছে? এটা কি? প্রত্যেকটি ঘটনার পেছনে কিন্তু কিছু কারণ থাকে। তো নাকের হাড় বাঁকারও নিশ্চয়ই কিছু কারণ আছে। তো আমি একটু জানাতে চাই নাকের হাড় কেন বাঁকা হয়। মূলত এটির দুটি প্রধান কারণ রয়েছে। একটি হচ্ছে কনজেনিটাল, অর্থাৎ জন্মগতভাবেই সেইভাবে বাঁকা হাড় নিয়ে সে জন্ম হয়েছে। আবার তার নাকের হাড়টা বা সেপ্টাম বা পার্টিশনটা হয়তো বা সোজা ছিল, কিন্তু জন্মের পর তার সেই পার্টিশনটা বেঁকে গিয়েছে। সেটা কিভাবে বাঁকতে পারে? প্রথমত কেউ যদি কোনো দুর্ঘটনার শিকার হয়, সে ফর এক্সাম্পল একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, সে পড়ে যেয়ে তার নাকটা আঘাত পেল, পার্টিশনটা বেঁকে গেল, এটা একটা, অর্থাৎ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট একটি কারণ। আরেকটা হচ্ছে ফিজিক্যাল অ্যাসাল্ট। দেখবেন যে যদি মারামারি লাগে, আমাদের তো মাথা ঠিক থাকে না, তো ঘুষি মার তোমার একদম নাকশি বরাবর, বলে না যে একটা ঘুষি দিয়ে তোর নাকশা বা নাকশি ফাটিয়ে দেবে, এরকম কিন্তু একটা কথা আছে, প্রবাদ আছে। তো কেউ যদি কোনো ট্রমার শিকার হয়ে থাকে, আঘাত বা ফিজিক্যাল অ্যাসাল্টের শিকার হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু নাকের পার্টিশনটা বেঁকে যেতে পারে। আরেকটা হচ্ছে বার্থ ট্রমা। বার্থ ট্রমা মানে জন্মের সময় আঘাত। কিভাবে জন্মের সময় আঘাত পায়? তো মাতৃগর্ভে যখন কোনো বাচ্চা থাকে, তখন যদি সেই ডেলিভারিটা ডিফিকাল্ট ডেলিভারি হয়, হ্যাঁ, যে দেখবেন যে স্মুথ ডেলিভারি আবার ডিফিকাল্ট ডেলিভারি আছে। কোনো মা খুব সহজেই সন্তান প্রসব করলো, ব্যথা উঠলো, একটা নির্দিষ্ট টাইমে ডেলিভারিটা হয়ে গেল, এটা স্মুথ ডেলিভারি। কিন্তু কিছু কিছু মায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যথা উঠছে, প্রলং লেবার, দীর্ঘক্ষণ ধরে তার ব্যথা উঠেছে। এই যে দীর্ঘক্ষণ বা প্রলং লেবারে বাচ্চার যে মাথাটা এবং নাকের যে মুখমণ্ডলটা বিভিন্নভাবে কিন্তু মুভমেন্ট হচ্ছে, এই যে মুভমেন্টের সময় কিন্তু ওই সময়টাতে কিন্তু তার কার্টিলেজ থেকে শুরু করে সব কিছু নরম। এই যে একটা ট্রমা জন্মের সময়, যে ফোর্সফুল ডেলিভারির সময় যে প্যাসেজ দিয়ে সে ডেলিভারি হচ্ছে, ওই সময়টাতেও কিন্তু একটা ট্রমা হতে পারে, এবং সেই ট্রমার থেকেই কিন্তু নাকের হাড় বাঁকা হয়ে যেতে পারে। আর একটা কারণ হচ্ছে জেনেটিক কজ, যেটা আসলে জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড, এখানে কারো কোনো হাত নেই, এটা একদম পূর্ব থেকে নির্ধারিত। সে জেনেটিক কজের কারণে কিন্তু নাকের হাড় বাঁকা থাকতে পারে। আমি একটি চিত্রের মাধ্যমে এই নাকের হাড় বাঁকা এবং মাংস বৃদ্ধির বিষয়টিকে একটু ক্লিয়ার করতে চাই বাচ্চু ভাই। সুপ্রিয় দর্শক, দেখতে থাকুন আমার সাথে। তো বাচ্চু ভাই খেয়াল করুন, এটা নাকের একটি কাট সেকশন। আমরা যদি ভেতর থেকে একটু দেখি, এই যে খেয়াল করুন, এই যে একটা পার্টিশন, হ্যাঁ, এই যে একটা পার্টিশন। তো আমরা এই বৃত্তটা রেখেছি এটাকে মিড লাইন কল্পনা করার জন্য। খেয়াল করুন, একটা সুস্থ স্বাভাবিক মানুষের নাকের পার্টিশনটা কিন্তু এরকম থাকার কথা। এই পার্টিশনে কিন্তু আবার দুটি ভাগ রয়েছে। সম্মুখ ভাগে থাকবে তরুণাস্থি বা কার্টিলেজ, আর পেছনের ভাগে থাকবে হচ্ছে কি আলটিমেটলি হাড়। তো আমরা যদিও বলি নাকের হাড় বাঁকা, বলতে আমরা আসলে সাধারণত বোঝাতে চাই নাকের পার্টিশনটা বাঁকা। এই কন্ডিশনটাকে আমরা বলছি ডিএনএস বা ডেভিয়েটেড ন্যাজাল সেপ্টাম। তো ইংরেজি নাম হচ্ছে সেপ্টাম। এই সেপ্টামটা মিড লাইনে থাকলে তার মানে হচ্ছে সোজা। হ্যাঁ,
যদি এটা বেঁকে যায় কেমন হয় দেখতে, এই যে খেয়াল করুন, এই যে বেঁকে গেল, হ্যাঁ, তো এটা কিন্তু ডান দিকে বাঁকা আমরা দেখিয়েছি। ঠিক তদ্রূপভাবে বাম দিকেও কিন্তু বাঁকতে পারে, দুই দিকেই বাঁকতে পারে। আবার একই সাথে মানে ডানেও বাঁকতে পারে, বামেও বাঁকতে পারে, মানে বাঁকার বিভিন্ন ধরন রয়েছে কিন্তু। তো আমরা এই চিত্রে দেখালাম এই রোগীটির ডান দিকে বাঁকা, কারণ আমার সম্মানিত পেশেন্ট যে তৃষ্ণা, ওর নাকের হাড়টা কিন্তু ডান দিকে বেঁকে ছিল, এবং যেই দিকে বাঁকা থাকে তার অপোজিট সাইডে তো একটা স্পেস হয়ে গেল, রাইট? এখানে একটা জায়গা পেল না? তো প্রকৃতির ধর্মই কিন্তু শূন্য স্থান পূর্ণ করা। আপনি যদি আপনার একটি জায়গা ফেলে রাখেন দীর্ঘদিন ধরে, দেখবেন যারা একজন দখল করে ফেলেছে, ঠিক কিনা বাচ্চু ভাই? ওটা তো প্রকৃতি করে না, মানুষ করে। ঠিক। তো এটাও একটি বিষয় যে চান্স পেলেই কিন্তু মানুষ সুযোগ নিয়ে থাকে, যে জন্য চান্স নেওয়ার কিন্তু সুযোগ দেওয়া যাবে না ডক্টর জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, ঠিক কিনা ভাই? তো এই যে দেখুন নাকের মাঝখানে বাঁকা হওয়ার ফলে এই পাশটা কিন্তু একটু স্পেস বেড়ে গিয়েছে, সেই সুযোগ নিয়ে এই যে টার্মিনেটগুলো দেখতে, মাংসপিণ্ডগুলো দেখতে পাচ্ছেন, এই যে একটা মাংসপিণ্ড, এই যে একটা মাংসপিণ্ড, এই যে একটা মাংসপিণ্ড, এগুলোকে মূলত বলা হয় টার্মিনেট, যেটা দেখেই কিন্তু সাধারণ জনগণ আসলে ভুল বুঝে থাকে যে এটা মনে হয় আবার নাকের পলিপ। তো এখন চান্স পেয়ে আলটিমেটলি নাকের মাংসটা ফুলে গেল। এই যে ফুলে যাওয়া, দেখুন খেয়াল করুন, এই পাশ আর এই পাশের মধ্যে একটু পার্থক্য খেয়াল করেছেন? ডান পাশেরটা কিন্তু একটু ছোট, মানে একটু চিকন, আর এটা একটু মোটা। তাহলে আপনি বলুন যে এদিকে যে জায়গাটা আছে, এই পাশে কি সেই জায়গাটা আছে? না, নাই। তার মানে কি জায়গাটা দখল করে ফেললো কে? এই টার্মিনেট। এই কন্ডিশনটাকে আমরা বলছি হাইপারট্রফি ইনফিরিয়র টার্মিনেট, কারণ এই টার্মিনেটটার নাম হচ্ছে ইনফিরিয়র টার্মিনেট, এই মাঝখানেরটা হচ্ছে মিডল টার্মিনেট, উপরেরটা হচ্ছে সুপিরিয়র টার্মিনেট। তো তৃষ্ণার কিন্তু ঠিক এই ঘটনাটাই ঘটেছিল। ডাক্তার সাহেব, এই যে এখানে যে দেখলাম যে নাকের ভেতরে যে পার্টিশনটা বেঁকে গেল, এইটা কি সোজা করার কোনো ওয়ে আছে কিনা? এই বাঁকা হাড় বা বাঁকা পার্টিশনটাকে সোজা করার জন্য কিন্তু আমরা বসে আছি যারা নাক কান গলার বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন। তবে ডক্টর জান্নাতুল ফেরদৌস বৃষ্টি এবং বাচ্চু ভাই, আপনি জেনে খুশি হবেন এবং আমার প্রিয় দর্শক আপনারাও জেনে খুশি হবেন যে এই যে নাকের মধ্যে পার্টিশনটা বাঁকা থাকে, এটার সার্জারির কয়েকটি পদ্ধতি কিন্তু আছে। আমরা মূলত অপারেশন করে ঠিক করি। তো সেই অপারেশনের কয়েকটি পদ্ধতির মধ্যে একটি হচ্ছে কনভেনশনাল মেথড, যেটা আমরা কি করি, আমাদের মাথায় একটি লাইট সোর্স লাগিয়ে তারপর নাকটাকে একটা বিশেষ যন্ত্র দিয়ে ফাঁক করে দেখে, যেটা আমরা ক্লিয়েন্স স্পেকুলাম, থুরিকাম, নাজাল স্পেকুলাম, এগুলো দিয়ে দেখে তারপর আমরা করি। এটা হচ্ছে আগের একটি পদ্ধতি, এটাকে বলা হয় কনভেনশনাল মেথড। আর যে আধুনিক পদ্ধতি যেটা তৃষ্ণা নিয়েছিল, সেটা হচ্ছে এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি অ্যান্ড টার্মিনোপ্লাস্টি। তো এন্ডোস্কোপ হচ্ছে এমনই একটি যন্ত্র যেটা দিয়ে ভেতরের সব কিছু ক্যামেরায় আমরা দেখতে পারি, মনিটরে আমরা দেখতে পারি। তো সেইটা একটু আমি আমার প্রিয় দর্শকদেরকে জানাতে চাই এবং দেখাতে চাই। বাচ্চা ভাই, আপনিও নিশ্চয়ই বুঝতে পারবেন যে এন্ডোস্কোপ মেশিন দিয়ে আমরা কিভাবে অপারেশনটা করি। প্রিয় দর্শক দেখতে থাকুন। এই হচ্ছে আমাদের এন্ডোস্কোপিক ইউনিট, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কার্ল স্টোরস ব্র্যান্ডের এন্ডোস্কোপিক ইউনিট। আপনারা একটু খেয়াল করবেন যেটি কি পরিমাণ মানে হাইলি রেজুলেশন এটার মধ্যে আছে। ফুল এইচডি বলছি আমরা, হাই ডেফিনেশন। তৃষ্ণার হাতে যে ক্যানুলা করা আছে সেটা দেখতে পাচ্ছি, এবং আমরা যদি আস্তে আস্তে করে তৃষ্ণাকে একটু দেখাই, তাহলে কিন্তু তৃষ্ণাকেও দেখা যাবে। এই যে একটু 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 করে পর্দায় ভেসে আসলো তৃষ্ণা। তো এটা তো আসলে তৃষ্ণাকে দেখছি আমরা। তাহলে এই ক্যামেরাটি দিয়ে যেহেতু আমি তৃষ্ণাকে মনিটরে দেখতে পাচ্ছি, এই দেখার মধ্যে কিন্তু আমি প্রত্যেকটা জিনিস আমার নজরে আসছে। যেমন ওর লোমকূপের গোড়া পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, রাইট? এর সাথে আমাদের একটি রিজিড এন্ডোস্কোপ রয়েছে। এই যে আমি একটু দেখানোর চেষ্টা করছি, এটির নাম হচ্ছে 0 ডিগ্রি এন্ডোস্কোপ। এই যে আমি যদি হাতের মাঝখানটা আমি দেখছি, একদম ঝকঝকে চকচকে আমার হাতের যে ক্রিজ গুলো, ভাঁজগুলো কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে, রাইট? এত সূক্ষ্ম দেখা যাচ্ছে যে আমাদের চোখ কোনোভাবে কিন্তু মিস করবে না। নাকের ছিদ্রের কাছে এই যন্ত্রটা ধরি, একটু দেখাচ্ছি আসলে আমি আমার ভিউয়ার্সদের জন্য। এই যে যেমন তৃষ্ণা লুক, এই যে দেখা যাচ্ছে যে তার নাকের যে পার্টিশন বাঁকা, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আমার ধারণা আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের যাদের নাকের হাড় বাঁকা আছে, তাই না তৃষ্ণা, আমার মনে হয় তারা এখন এটাতে এনকারেজ হবে। কি বলেন? আমার অনেকগুলো ফ্রেন্ডেরও হচ্ছে সেম প্রবলেম না? সো বাচ্চু ভাই, আপনার যে কোয়ারিটা ছিল যে এই নাকের পার্টিশনটা বাঁকা, পার্টিশনটাকে সোজা করা যায় কিনা, ডক্টর বৃষ্টি তুমিও দেখলে, আমার মনে হয় ভিউয়ার্সরাও নিশ্চয়ই খেয়াল করেছে যে এন্ডোস্কোপ যে ক্যামেরা সিস্টেম দিয়ে আমরা দেখালাম, তার কিন্তু ডান পাশের পার্টিশনটা বাঁকা, নিশ্চয়ই খেয়াল করেছেন। তো এই বাঁকাটাকে কিন্তু আমরা এই মেশিন দিয়ে সোজা করে দিয়েছি, এবং সোজা করার পর আসলে তখন আর তার নাক দিয়ে দম নিতে কোনো রকম কোনো কষ্ট হয়নি, বা কষ্ট তিনি এখন আর পান না। এবং শুধু তাই নয়, এই পদ্ধতির মাধ্যমে আমরা অপারেশন শেষে
হ্যাঁ আমরা নাকের মধ্যে একটি ব্যান্ডেজ দিয়ে থাকি। নর্মালি হ্যাঁ আসলে কনভেনশনাল একটি মেথড যে নাকের সার্জারি করার পর নিশ্চয়ই আপনিও খেয়াল করেছেন যে নাকের দুই ছিদ্রের মধ্যে এক ধরনের গজ ঢুকিয়ে রাখা হয়, যেটাকে বলছি আমরা এএনএস বা এএনএস প্যাক। হ্যাঁ, তো সেই প্যাকটা একটু কষ্টদায়ক পেশেন্টের জন্য, কারণ পুরো নাকটাকে সিলগালা করে দেওয়া হয়। কিন্তু আমরা নিঃশ্বাস হ্যাঁ তখন সে ওই সাময়িক সময়ের জন্য মুখ দিয়ে 24 থেকে 48 ঘন্টা মুখ দিয়ে সে শ্বাস করে থাকে অপারেশন শেষে। কিন্তু এই কষ্ট কমিয়ে আনার জন্য আমরা ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালে এএনএস প্যাকের পরিবর্তে আমরা ব্যবহার করছি মেডোসিল প্যাক নামক একটি প্যাক, যেটি অপারেশনের শেষে আমরা নাকের মধ্যে 24 ঘন্টা রেখে থাকি। তো আমরা সেটাও একটু দেখাতে চাই, ঠিক আছে? তো আমরা একটু চিত্রের মাধ্যমেই ডক্টর বৃষ্টি দেখাতে চাই যে এএনএস প্যাক দেখতে কেমন এবং মেডোসিল প্যাক দেখতে কেমন। এই যে খেয়াল করুন এএনএস প্যাক, হ্যাঁ অর্থাৎ এই যে নাকের মধ্যে আমরা টেলিস্পোর্টসেপ দিয়ে গজ ঢুকানো হলো, এই প্যাকটা আলটিমেটলি পুরো নাকটাকে সিলগালা করে দিচ্ছে। তখন পেশেন্টের একটু সাময়িকভাবে নাকটা ব্যথা করে, ডিসকমফোর্ট ফিল হয়, হ্যাঁ এবং মুখ দিয়ে শ্বাস করতে হয়। কিন্তু আমরা এই যে মেডোসিল প্যাকটা ব্যবহার করছি, এটা কিন্তু একটি অ্যাডভান্স টেকনোলজি। খেয়াল করুন এখানে একটি ফোম সিস্টেম রয়েছে, এবং এই ফোমের মধ্যে কিন্তু বাতাস বা এখানে স্পেস রয়েছে। যখনই এটা নাকের মধ্যে আমরা ইন্ট্রোডিউস করছি, সঙ্গে সঙ্গে নাকের ভেতরে যে র সারফেস সেখান থেকে একটু সিক্রেশনস এই ফোমটা ফুলে যে নাকটাকে টাইট করে দিচ্ছে, অর্থাৎ ব্যান্ডেজের কাজ করছে। আর মাঝখানে একটি টিউব আছে, যে খেয়াল করুন এই যে একটা টিউব, হ্যাঁ টিউবের দুটি মাথা ওপেনিং রয়েছে, এই যে টিউব, এই টিউব দেশে বাতাস নিচ্ছে। ফ্যান্টাস্টিক একটি সিস্টেম। এতে করে অপারেশনের পর ইমিডিয়েট আফটার সার্জারি পেশেন্টদের শ্বাস নিতে কোনো কষ্ট হয় না। তো যে কারণে আমরা বলছি যে আধুনিক ট্রিটমেন্ট আপনাকে গ্রহণ করতে হবে। যেখানে আধুনিক ট্রিটমেন্টের ফ্যাসিলিটিস রয়েছে সেখান থেকে যদি কেউ চিকিৎসা গ্রহণ করে তাহলে কিন্তু তার কষ্টটাও কমে যাচ্ছে, হ্যাঁ সাকসেস রেটটাও কিন্তু নিয়ার টু 100%। কারণ আমি একটি লাইট সোর্স দিয়ে কিন্তু নাকের ভেতরের যে ন্যারো স্পেস পুরোটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি যখন ক্যামেরা ইন্ট্রোডিউস করছি, ভেতরে এন্ডোস্কোপ ঢুকিয়ে দিচ্ছি, তখন কিন্তু তার A to Z আমার চোখের সামনে দৃশ্যায়িত হচ্ছে, এবং আমি সেটা দেখে দেখেই যখন করতে পারছি, তাহলে আমি নাকের পার্টিশনটাকে আমি নিয়ার টু 100% কারেক্ট করতে পারছি। ডাক্তার সাহেব, আমি বলতে যাচ্ছি যে তৃষ্ণার যে অপারেশনটা হলো, হওয়ার পরে এখন কি অবস্থা? সে কি মানে খুব স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছে, বা ওই হাঁচি তার যে প্রবলেমগুলো ছিল এগুলোর এখন কি অবস্থা, আপডেটটা কি? সেটা জানতে হলে বাচ্চু ভাই এবং প্রিয় দর্শক আপনাদেরকে বলছি, দেখতে হবে আমার পেশেন্টস ফলো আপ ইন হাউস। কারণ আমি আমার প্রত্যেকটা পেশেন্টের আর্কাইভ রাখি, তার শুরুতে সে কী অবস্থায়, তারপর অপারেশন করলাম কিভাবে, এরপর অপারেশনের পর সে কেমন আছে। কারণ এইটা যদি আমি ফলো আপ না করি তাহলে কিন্তু রোগীর যদি ছোটোখাটো প্রবলেম থাকে সেটা কিন্তু আর সলভ হবে না, তখন কিন্তু তার অপারেশনটাকে আমরা 100% সাকসেস বলতে পারবো না। যে কারণে আমার তৃষ্ণাকে নিয়ে রয়েছে একটি স্পেশাল ডকুমেন্ট, পেশেন্টস ফলো আপ ইন হাউস। দেখতে থাকুন। পেশেন্টস ফলো আপ ইন হাউসে আমরা এবার যাচ্ছি রাজধানী ঢাকার মিরপুরে, এবং সেখানেই আছে আমার একজন সম্মানিত রোগী, যার নাম হচ্ছে তৃষ্ণা রানী। এই হচ্ছে সেই তৃষ্ণা রানী, যার কথাই কিন্তু আমরা এতক্ষণ বলছিলাম। কংগ্রাচুলেশন ফর ইউর সাকসেসফুল সার্জারি। একটু মিষ্টি মুখ হবে আজকে। আর তোমার ম্যাডাম তোমার জন্য একটি ড্রেস পছন্দ করে এনেছে, এবং আমার রিকোয়েস্ট থাকবে তুমি ড্রেসটা পরে আমাদেরকে একটু দেখাবে। ও মাই গড, আমি একটি শাড়ি পছন্দ করেছি আপনার জন্য। আমার মনে হয় যে এই শাড়িটা পরলে আপনাকে অনেক সুন্দর লাগবে, এবং আমি চাই আপনি আজকে এই শাড়িটি পরে আমাকে কিন্তু দেখাবেন, ঠিক আছে? এই ম্যালিয়াস পরিবারের প্রত্যেকটি মানুষ হচ্ছে আমার প্রিয়, প্রত্যেকটি মানুষ হচ্ছে আমার ভালোবাসা, যে কারণে এই আয়োজনটুকু করে থাকি শুধুমাত্র আমার রোগীদের জন্য। পেশেন্টস ফলো আপ ইন হাউস। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন আমি এখন একটি অস্থায়ী চেম্বার সাজিয়ে বসে আছি। এটি মূলত তৃষ্ণাদের বাসা। ওরা রেডি হচ্ছে। ওয়াও, তৃষ্ণা, মাসিমা, রিয়েলি both of you looking so gorgeous today. অনেক সুন্দর ড্রেসটা, তো আমি পরার পরে আয়নার দিকে তাকিয়েছিলাম, এত সুন্দর। শাড়িটাও খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আমারও ভীষণ ভালো লাগছে যে তার নাকি অনেক পছন্দ হয়েছে কালারটা, তাই না? 2023 সালের নভেম্বর মাসের 14 তারিখে তুমি ফার্স্ট আমার কাছে এসেছিলে, এবং যে কমপ্লেইনগুলো লেখা আছে অপারেশনের আগে তোমার কি কি সমস্যা বোধ হতো? স্যার সত্যি বলতে কি, আমি সুস্থ হওয়ার পরে সবকিছু ভুলেই গেছি। আগে যে কেমন ছিলাম, কি কি করতাম, ওগুলো এখন মনেই পড়তেছে না। দ্যাটস ফানি রিয়েলি। আসলে এটা অবশ্যই আমি চাই যে সমস্যাগুলো ভুলিয়ে দিতে রোগীদেরকে, অর্থাৎ কষ্টের কথা যেন তার মনে না থাকে। তারপরও একটু চিন্তা করো তো দেখি, নাকি মাসিমার মনে আছে নাকি? হ্যাঁ, তার মনে আছে। আচ্ছা, মনে আছে না? আচ্ছা আচ্ছা,
তাহলে একটু মাসিমার মুখ থেকে শুনি তৃষ্ণা আসলে কি কি কষ্ট উপভোগ করতো। ও সব সময় ওই মাথা ব্যথা হতো এবং নাক দিয়া খালি পানি পড়তো সব সময়। আর কোনো রৌদে টৌদে কোনো জায়গায় বাইরে যাইতে পারতো না, আর খালি কান্না করতো আর হাসি ছিল এই, আর ঘর ময়লায় কি করে ফেলাইতো, খালি টিস্যু আর টিস্যুর বক্স শেষ হয়ে যেত এরকম একটা অবস্থা। 5 দিনও যেত না একটা টিস্যুর বক্স, মানে এত পরিমাণ সর্দি করতো আর নাক বন্ধ থাকতো, নাক মাথা ভার থাকতো, তারপর হাঁচি একবার দিলে 10 বার দিতে থাকতাম এরকম, মানে হাঁচির যন্ত্রণায় আমার সাথে কেউ কথাও বলতো না। কিন্তু স্যার অপারেশন করার পরে যেই অপারেশন রুম থেকে আর কি আমাকে বের করছে, জ্ঞান ফিরছে, মানে আমার কাছে মনে হয় কি যে হাঁচি মনে হয় এই আসবে আসবে এরকম, কিন্তু ওই তারপর থেকে এখন পর্যন্ত মানে আমি এখনো হাঁচি দেই না, আমার কখনো নাক বন্ধ হয় না, মানে এই যে আমি এখন স্বাভাবিক, আমি যতই রোদ বৃষ্টি শীত মানে আমার মাথা ব্যথাও করে না, মানে আমার পুরো মাথাটা মনে কি হালকা। আর সব থেকে বড় জিনিস যেটা, আমি নিঃশ্বাস নিলে মনে হয় একদম ভিতর থেকে মানে নিঃশ্বাসটা আসে এরকম। আর এর আগে আমার মনে পড়ে না যে আমি জন্মের পর কোনোদিন ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছি কিনা, মুখ থেকে নিঃশ্বাস নিতাম এবং হা করে ঘুমাতাম এরকম। মূলত ও যখন আমার কাছে আসে তখন আমি তার রোগটা নির্ণয় করি এবং দেখি যে ওর নাকের মধ্যে হাড় বাঁকা রয়েছে এবং মাংসগুলো ফুলে আছে। নাকের এই হাড় বাঁকা এই সমস্যাটাকে আমরা বলছি ডিএনএস। ডিএনএস মানে হচ্ছে ডেভিয়েটেড ন্যাজাল সেপ্টাম, এবং মাংস ফোলা এই কন্ডিশনটাকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি তৃষ্ণা HIT বা হাইপারট্রফি ইনফিরিয়র টার্বিনেটস। মানবদেহে নাকের মধ্যে টার্বিনেটস থাকে 3টি করে। প্রথম হচ্ছে ইনফিরিয়র টার্বিনেট, এরপর মিডল টার্বিনেট, সুপিরিয়র টার্বিনেট। সচরাচর এই ফোলা জিনিসগুলোকে কিন্তু সাধারণ জনগণ পলিপ বলে থাকে, কিন্তু এটা আসলে পলিপ নয়, এটি হচ্ছে HIT বা হাইপারট্রফি টার্বিনেটস। নর্মালি ইনফিরিয়র টার্বিনেটটা বেশি বড় হয়ে যায়। তো সেই কন্ডিশনটা ছিল তৃষ্ণার মধ্যে। আমরা একটু আজকে তার ভেতরটাও একটু দেখে ফেলছি যে এখন অপারেশনের পর কেমন আছে। আমরা তার কানটা একটু চেক আপ করে দিচ্ছি এই পর্বে, কারণ হচ্ছে যে নাকের সাথে কিন্তু কানের একটি ডিরেক্ট সংযোগ রয়েছে। অনেকে বুঝতে পারে না যে কিভাবে সংযোগটি রয়েছে। সংযোগটা কিন্তু মূলত নাক এবং কানের মাধ্যমে, কানের মধ্যে একটি পাইপ দিয়ে বা একটি সংযোগ দিয়ে, আর সেটি হচ্ছে ইউস্টেশন টিউব। এই যে নাক এবং কানের সংযোগকারী যে একটি কানেকশন, সেটি হচ্ছে ইউস্টেশন টিউব। যাদের নাকের সমস্যা থাকে তাদের কিন্তু কানেতেও অনেক প্রবলেম হয়, যেমন কানটা অনেকটা তালা লেগে থাকে, আটকা আটকা ভাব অনুভূত হয়। অনেক ক্ষেত্রে ইউস্টেশন টিউব ডিসফাংশন হলে এই প্রবলেমটি হয়। কানের মধ্যে একটু ব্লক ভাব থাকে, কানটা ভারী থাকে এবং অনেকের কিন্তু কান ব্যথাও করে। ঠিক আছে, তো তোমার কানও ভালো আছে, নাকও ভালো আছে, অর্থাৎ অপারেশনের ফল হচ্ছে এটা যে অপারেশনের পর এই যে সমস্যাগুলো থেকে তৃষ্ণা যে মুক্তি পেয়েছে, এর একমাত্র কারণ হচ্ছে যে আমরা সঠিকভাবে তার অপারেশনটি সম্পন্ন করতে পেরেছি। বাচ্চু ভাই, না, তৃষ্ণাকে দেখে বোঝা গেল যে সে অনেক হ্যাপি। আর ওই যে হাঁচি ওগুলো বন্ধ হয়েছে, আমার মনে হচ্ছে যে অক্সিজেন প্রপারভাবে ব্রেনে যাচ্ছে। রাইট, তাই তো? এক্স্যাক্টলি, আপনি ঠিকই বলেছেন। তো বাচ্চু ভাই, এখানে একটি মজার গল্প আমি শেয়ার করতে চাই। তো আমার দর্শকরাও শুনে নিশ্চয়ই আনন্দিত হবে। তৃষ্ণাকে যখন আমরা ফলো আপ করতে যাই, আমি নিশ্চয়ই লেজার দিয়ে একটা ছেলেকে মার্ক করে দেখালাম একটু আগে। তো সেখানে আমার এক ভাগ্নে ছিল, ঠিক আছে? তো আমি যখন প্রতি শুক্রবার রোগীদের বাড়িতে এরকম ঘুরতে যাই, তো আমার ভাগ্নে বললো যে মামা, আপনার এই প্রোগ্রামটা আমার ভীষণ ভালো লাগে, একদিন আমি যেতে চাই আপনার সাথে। ওর নাম হচ্ছে প্রণব। তো প্রণব আমার সাথে গেল, সহজ সরল একদম সুবোধ বালক, ঠিক আছে? তো প্রণব যে একটা ঘটনা ঘটায় ফেললো। কি করলো? যখন তৃষ্ণার প্রেজেন্টেশনটা সে দেখলো, সে সুন্দর করে কেক বানাতে পারে। তৃষ্ণা কেক কাউন্টার নামে তার একটা পেজ আছে, সে নিজেই কেক বানায়, সংগ্রামী একটি মেয়ে। তো আমাদেরকে সুন্দর করে একটা কেক বানিয়ে খাওয়ালো এবং হরেক রকমের খাবার আয়োজন করলো। তো আমরা খাচ্ছি, হঠাৎ করে আমি খেয়াল করলাম প্রণব শুধু একজনকেই দেখছে, আর সে হচ্ছে তৃষ্ণা। তো তারপর প্রায় 6 মাস পর হঠাৎ করে প্রণবের বাবা একদিন ফোন করলো যে আমাকে, ভাগ্নের তো বিয়ে দিতে চাইতেছি। তাই আমি বিয়ে দিতে পাত্রী দেখবো কি না, ও তো একটা ঘটনা ঘটায় ফেলছে। কি? তো ও তো একটা মেয়েকে পছন্দ করে। আমি বললাম যে কাকে পছন্দ করে? তারপরে বললো যে ওই যে তোমার সে রোগী, তুমি চিনো। আমি কোন রোগী? বললো যে তৃষ্ণা নামের মেয়েটি। আমি তো তখন প্লাস মাইনাস করে বুঝতে পারলাম যে ও তাহলে তো এই কাজটা হয়েছে। তো ফাইনালি পারিবারিকভাবে ওদের মধ্যে দেখাশোনা হয়
তৃষ্ণাদের পক্ষ থেকেও প্রণবকে দেখে, প্রণবদের পক্ষ থেকেও তৃষ্ণাকে দেখা হয়, এবং এই পেশেন্টস ফলো আপে গিয়ে হয়ে গেল বিয়ে। এই ঘটনাটা কিন্তু তৃষ্ণার জীবনে হলো এরকম একটি ফলো আপের মাধ্যমে। এই হচ্ছে ঘটনা। প্রিয় দর্শক, আমরা চাই আসলে রোগীকে রোগী মনে না করে আমরা যদি পরিবারের সদস্য মনে করি, তাহলে কিন্তু এই বাংলাদেশের রোগীরা আর কষ্ট পাবে না। তো আমি এই জিনিসটির জন্যই কিন্তু এই লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোটার আয়োজন করেছি আপনাদের মতন কিছু গুণী মানুষদেরকে নিয়ে, যাদের মাধ্যমে আমাদের দর্শকরা যাতে একটি বার্তা পায় যে না, বাংলাদেশে এই রোগের আধুনিক চিকিৎসা পদ্ধতি রয়েছে, তাহলে কিন্তু তারা হতাশ হবেন না। ঠিক কিনা বাচ্চু ভাই? হ্যাঁ, তাহলে এবার আরেকটা জিনিস বলি যে আমাদের দেশের মানে পাশের দেশের কথা বাংলায় বলি আর কি, বুঝিয়ে বলি। ভারতে আমার এক ছোট ভাই আমার সাথে গিয়েছিল অন্য একটা আমাদের এই লাইনের কাজে আর কি, এডিটিংয়ের কাজে। যাওয়ার পরে ও হঠাৎ ডাক্তার দেখালাম ওকে, ও নর্মাল ডাক্তার। আমি খেয়াল করে দেখলাম যে ডাক্তার যেটা করলো, দেশে আসার পরেও হোয়াটসঅ্যাপে তার খোঁজ খবর নিচ্ছে। এক্স্যাক্টলি। ওইটা দেখে তখন আমার মনে হলো, আমি জানি না, আমি সবাইকে রেসপেক্ট করে বলতেছি যে আমাদের এটা, আমি জানি না এখন কি অবস্থা, বাট তখন এটা ছিল না আর কি। যে তখন আমার ফিল হলো, আচ্ছা আমাদের আমার খালুও ডাক্তার, আমি মনে হচ্ছে আমার হোম মিনিস্টারও ডাক্তার। তো আমার কাছে মনে হলো যে আচ্ছা ওনারা কেন যোগাযোগটা করে না? আচ্ছা তাদের কি সময় বেশি, ওনাদের কি সময় কম? যোগাযোগটা করলে হয় কি যে পেশেন্ট না এমনি সুস্থ হয়ে যায়, সে মনে করে যে আমি তো ভালো আছি, শেয়ারিংটা লাগে আর কি। ঠিকই বলেছেন। যেটা আমি দেখলাম যে আপনার বাসায় চলে গেলেন, এটা আমি মুগ্ধ হয়ে গেছি। ইটস মাই প্লেজার, থ্যাংক ইউ সো মাচ। স্যার, আমরা তো জেনেছি যে নাকের হাড় বাঁকার অপারেশনটি কিভাবে করা হয়েছে। এখন যারা এই অপারেশনটি করতে পারছে না, তারা ঘরোয়াভাবে কিভাবে এর থেকে মুক্তি পেতে পারে? নিশ্চয়ই, আসলে মুক্তির সোপানটা কিন্তু ঘর থেকেই শুরু হয়, তাই না? আমি যদি নিজে ভালো থাকি এবং নিজেকে সচেতন রাখি এবং সে অনুযায়ী যদি চলি, তাহলে কিন্তু সহজে আমি রোগ ব্যাধিতে আক্রান্ত হব না। তো নাকের হাড় বাঁকা, মাংস বৃদ্ধি, আমি তো আগেও বলেছি যে 70 to 80% মানুষের মধ্যে কিন্তু থাকতে পারে। তো এই জিনিসগুলোকে কিন্তু আমরা চাইলেই অ্যাভয়েড করতে পারি। যদি এর সাথে বলে যে মরার উপর খাড়ার ঘা, একে তো নাকের হাড় বাঁকা, আবার যদি মাংসও ফুলে যায়, তাহলে তো তার প্যাসেজটা পুরোটাই বন্ধ হয়ে গেল। এখন বাঁকা হাড়টাকে তো আর ঘরোয়া পদ্ধতি বলি আর মেডিসিন বলি, এটা দিয়ে কিন্তু আর সোজা করা যাচ্ছে না। আমরা কি করতে পারি ঘরোয়া পদ্ধতিতে? যাদের অ্যালার্জিক রাইনাইটিসের প্রবলেম রয়েছে, যে যাদের একটু ঠান্ডা, হাঁচি কাশি, ধুলাবালিতেই নাকের মাংসপিণ্ডটা ফুলে প্যাসেজটাকে বন্ধ করে দেয়, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু টিপস রয়েছে। যেমন অ্যালার্জিটা কি আসলে? ডাস্ট হতে পারে, অ্যালার্জেন, ডাস্ট, কোল্ড, ঠিক আছে, হাউস মাইটস, এগুলো হচ্ছে আমাদের নাকের জন্য শত্রু আমি বলতে পারি। কারণ আর এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু অর্গানিজম ঘুরছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো যখনই আমরা ইনহেল করছি, সঙ্গে সঙ্গে কিন্তু টার্বিনেটটা সেটাকে রেজিস্ট করার চেষ্টা করছে। এখন রেজিস্ট করতে যে সে নিজেই ফুলে যাচ্ছে, এটার জন্য কিন্তু টার্বিনেট সৃষ্টিকর্তা দিয়েছেন। কিন্তু আমাদের দেশে এত বেশি আসলে ডাস্ট, আপনি একটা জায়গায় একটু হাত দিবেন, দেখবেন যে ধুলা আর ধুলা। আপনি আপনার ঘরের জানালায় হাত দিবেন, দেখবেন যে ধুলা আর ধুলা। এর কারণটা কি? আমাদের দেশে এই প্রচণ্ড ধুলাবালি, এটাকে নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থাপনা সেরকমভাবে নেই। ঘর বাড়িতেও দেখবেন যে ধুলা জমে গেছে, প্রলেপ জমে গিয়েছে। তো এই ধুলাবালির মধ্যে আলটিমেটলি যে অ্যালার্জেনগুলো থাকে, এটি আমরা যখন ইনহেল করছি তখন আমাদের নাকটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি যদি চলার পথে মাস্ক ব্যবহার করি, তাহলে কিন্তু আমি একটা ফিল্টারিং করে ফেললাম, রাইট? জি স্যার। এই জন্য আমি বলবো, এই যে দেখেছো ডক্টর বৃষ্টি, দেখেন তো এই যে আমাদের যারা বাচ্চু ভাইয়ের মানে কি বলবো ভক্তকুল রয়েছেন, তারা দেখে কিন্তু আজকে থেকে এটা ফলো করবে, রাইট? তাহলে আমি কিন্তু এই ডাস্টটাকে প্রিভেন্ট করতে পারছি আমি একটা মাস্ক ব্যবহার করার মাধ্যমে। এটা কিন্তু খুব কঠিন কোনো কাজ নয়, এটা ডাস্টটা সে প্রিভেন্ট করলো। এরপর যে কোল্ডটাও কিন্তু প্রিভেন্ট করা সম্ভব। কিভাবে? আমরা বলি যাদের এই অ্যালার্জিক রাইনাইটিসের প্রবলেম, তারা যদি আহার করার সময় কিছু জিনিস মেনটেন করে, যেমন কুসুম গরম পানির মধ্যে 1 চিমটি লবণ দিয়ে একটু গার্গলিং করবে, এতে করে তার একটা সুদিং ইফেক্ট তৈরি হবে, ভালো লাগার কাজ করবে। পাশাপাশি তার যে ফ্রিজের যে খাবারগুলো আছে, অনেকে আছে যে ফ্রিজের খাবার খায়, ডাইরেক্ট ঠান্ডা শরবত খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, এই জিনিসগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে। ঠান্ডা খাবার 100% এটাকে বর্জন করতে হবে, ফ্রিজের খাবারটাকেও বর্জন করতে হবে। ডাক্তার সাহেব, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, শিওর। আমার প্রশ্নটা হচ্ছে যে নর্মালি দেখা যায় যে নাকটাক বন্ধ থাকলে এটা ড্রপ ইউজ করে আর কি, এটা নাকটা ওপেন হয়ে যায়। আবার কেউ আছে যে ভিক্স জাতীয় এমন করতে থাকে, ঠিক তো? আমার কাছে মনে হয় যে এটা দীর্ঘদিন যদি একটা মানুষ ইউজ করে, যেমন গ্যাস্ট্রিকের ওষুধ আমরা অনেক ক্ষেত্রে দীর্ঘদিন খেয়ে ফেলি, তো এইটা যদি দীর্ঘদিন কেউ ইউজ করে, তার কি কোনো সাইড এফেক্ট
খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যুস আপনি তুলে ধরেছেন। আমি আমার এই অনুষ্ঠানের মাধ্যমে প্রিয় দর্শক আপনাদেরকে জানাচ্ছি যে যারা এরকম নাকের অ্যালার্জিক রাইনাইটিসে ভুগছেন এবং আপনি আপনার ঘরের মধ্যে মানে মোটামুটি চেম্বার সাজিয়ে ফেলেছেন বিভিন্ন ড্রপ দিয়ে, বিভিন্ন স্প্রে দিয়ে, আমি রিকোয়েস্ট করবো যে চিকিৎসকের পরামর্শ ছাড়া এগুলো ব্যবহার করবেন না। মনে রাখবেন প্রত্যেকটি ওষুধেরই কিন্তু সাইড ইফেক্ট আছে। হ্যাঁ, বিশেষ করে যদি আমরা কি ব্যবহার করি, ন্যাজাল ডিকনজেস্টেন্ট। কেমন আমরা যে ন্যাজাল ডিকনজেস্টেন্টগুলো কিভাবে কাজ করে, যে এটা একটা টেম্পোরারি ম্যানেজমেন্ট। যখন আপনি একটা ড্রপ দিচ্ছেন, এটার মধ্যে যে অক্সিমেটাজোলিন, জাইলোমেটাজোলিন নামক মেডিসিন আছে যেটি আমাদের ভ্যাসো কনস্ট্রিক্ট করছে, অর্থাৎ যে মাংসপিণ্ডগুলো আছে এর মধ্যে যে রক্ত সঞ্চালন যে প্রক্রিয়াটাকে কিছু সময়ের জন্য চুপসায় দেয়, অর্থাৎ ব্লাড সাপ্লাইটা এখানে কমে যায়, ভ্যাসো কনস্ট্রিকশন হয়ে মাংসটা ফুলে যাচ্ছে। এটি সাময়িক সময়ের জন্য। তো আপনি যদি অনবরতভাবে রক্তনালীকে চুপসায় দেন, আলটিমেটলি কী হবে, অ্যালার্জিক রাইনাইটিসটা আলটিমেটলি কী হবে, ওখান থেকে অ্যাট্রোপিক রাইনাইটিস হয়ে যেতে পারে। এবং এই যে মিউকোজাল একটা ইনজুরি হচ্ছে কিন্তু, এবং এর ফলে কি হবে যে আপনার নাক দিয়ে রক্তক্ষরণ হতে পারে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে বারবার সংকুচিত হতে হতে একটা সময় হবে কি যে ওই মিউকোজা সংকুচিত হওয়ার কথা ভুলেই যাবে, অর্থাৎ তখন আপনার ড্রপ দিয়েও কিন্তু কাজ হবে না, ড্রপটা আলটিমেটলি রেজিস্ট হয়ে যাবে। কেমন রেজিস্ট্যান্সি ডেভেলপ করবে। এর আরেকটা কারণ হচ্ছে যে যখন আপনি দীর্ঘদিন ধরে ড্রপ ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনার নাকের ঘ্রাণ যেটা, সেটাও কিন্তু ডিমিনিশড হয়ে যেতে পারে, আপনি ঘ্রাণটা হারিয়ে ফেলতে পারেন। তার মানে দেখুন, নাকের এই ড্রপ স্প্রে যদি আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক রোগ বা অনেক সমস্যা কিন্তু নিজে নিজে ইনভাইট করছেন। আমরা বলি আমাদের ডাক্তারি ভাষায় যে একটানা 7 দিনের বেশি আপনি ড্রপ ব্যবহার করতে পারবেন না। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, প্রয়োজন যদি আপনার হয় সেক্ষেত্রে একটা নির্দিষ্ট ইন্টারভেলে আপনি ব্যবহার করতে পারবেন, এবং তার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। এবং আরও যে টিপসগুলো রয়েছে আমি বলি, যাদের এরকম সমস্যা, আমি বলি যে আপনার বিছনার চাদরটি একটু সাদা রাখুন, যাতে করে যে কোনো ডাস্ট আপনি সহজেই লক্ষ্য করতে পারেন। হ্যাঁ, এর ফলে আপনি সাদা বিছানার চাদর ব্যবহার করবেন। ঘরের যখন ঝাড়ু দিবে ওই সময়টাতে আপনি থাকবেন না, জায়গাটা থেকে আপনি একটু দূরে থাকবেন। আপনার খাটের নিচটা রেগুলার বেসিসে পরিষ্কার রাখবেন, তোষকটাকে আপনি রোদ্রে দিবেন। এবং দেখবেন অনেকে বিছানার চাদর ঠিক রাখে কিন্তু তোষক ঠিক রাখে না। তোষকটাকে আপনার অবশ্যই ছাদে অথবা যে কোনো জায়গায় মেলে দিয়ে এটাকে স্যাঁতসেঁতে ভাবটাকে ওভারকাম করবেন। বালিশের কাভারটাও চেঞ্জ করতে হবে। বলা হয়েছে যে 3 দিনের মধ্যে চেঞ্জ করে পরবর্তীতে নতুন একটা রিপ্লেস করতে হবে, এবং সেটাকে আবার পরিষ্কার করে আবার ব্যবহার করতে হবে। অর্থাৎ ঘরটাকে আপনার শুষ্ক রাখতে হবে, আর্দ্র রাখা যাবে না। হাউস মাইটস এগুলোকে রিমুভ করতে হবে। কমপক্ষে 1 মাস পর আপনার যত মাকড়সা আছে, ধুলাবালি আছে, এগুলো আপনি হেল্পিং হ্যান্ড দিয়ে অবশ্যই সেটা থেকে। তারপরে সকালবেলা দরজা জানলাগুলোকে খুলে দিতে হবে, ডেফিনেটলি এয়ার ভেন্টিলেশন। তো এইগুলো হচ্ছে ডক্টর বৃষ্টি ঘরোয়া পদ্ধতি। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আমার দর্শকরা ফলো করে, সেক্ষেত্রে কিন্তু নাকের সমস্যা থেকে তারা মুক্তি পেতে পারে। তাহলে আমি একটা টিপস দিতে পারি? থ্যাংক ইউ সো মাচ। প্রথম হচ্ছে যে আমি মনে করি যে আমি যেটা করি, সকালে ঘুম থেকে উঠে দরজা জানলা খুলে দিন। ভেরি গুড। সানলাইট ঢুকে বললো, যেই বাজে জিনিস আছে সেটা বেরিয়ে পড়লো। ডেফিনেটলি। সেকেন্ড যেটা হলো বিষয়, যে সকালে ঘুম থেকে উঠে আমি জাস্ট একটু প্রাণায়াম করি। প্রাণায়ামটা কি? নিঃশ্বাস নিলাম, এখানে রাখলাম, ছেড়ে দিলাম, 5 মিনিট করেন, সব উড়ে যাবে। বাহ বাহ বাহ। আর একটা কথা তো আমি বলিনি, যে এটা কিন্তু যে আমরা যে গরম পানির যে ভাপ, বাষ্পটা যদি আমরা গ্রহণ করি, সেক্ষেত্রে কিন্তু সাইনাসটা ক্লিয়ার হয়, এবং ন্যাজাল যে মানে ডিকনজেস্টেন্ট হিসেবে কিন্তু এটা ন্যাচারালি কাজ করে। যেটা আপনি ড্রপ দিয়ে কাজ করছেন, সেটা কিন্তু বাষ্প দিয়ে আপনি কাজ করেন। হ্যাঁ, ওটার ভাপ। তো এটা কিন্তু ঘরোয়া বা টোটকা আমাদের পদ্ধতি, এগুলো কিন্তু গ্রহণ করলে আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে রোগীরা ভালো থাকতে পারবে। বাচ্চু ভাই, বাচ্চু ভাই, আজকে অনুষ্ঠানের যে নিবেদক ম্যালিয়াস ইএনটি স্পেশালিস্ট হসপিটালের পক্ষ থেকে রয়েছে আপনার জন্য একটি গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ড। বাচ্চু ভাই, আপনি জেনে খুশি হবেন যে আমাদের এই গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ডটির মাধ্যমে আপনি আমাদের হসপিটালের সকল সার্ভিসের উপরে স্পেশাল ওয়েবার পাবেন, এবং সেটার সাথে সাথে আমাদের যে চিফ কনসালটেন্ট আছেন তার পুরো কনসালটেশনটা আপনি ফ্রিতে পাবেন, এবং আপনি না, শুধু আপনার পরিবারের সবাই। থ্যাংক ইউ সো মাচ। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত গুরুত্বপূর্ণ আলোচনাটি উপহার দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমি একটি কথাই বলতে চাই, দেখুন, এই নাক, কান, গলা, মাথা, ঘাড় এটি আমাদের একটি মানবদেহের গুরুত্বপূর্ণ জায়গা, সম্মুখ ভাগের অংশ। এই জায়গাগুলোতে যদি বিসমিল্লাহ গলত থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি সারা জীবন একটি দুর্বিষহ যন্ত্রণা নিয়েই কিন্তু কাটাবেন। তো আমি চাই না যে আপনারা এই কষ্ট পান। আপনি প্রাণ ভরে শ্বাস নিতে পারবেন, আর শ্বাস নেওয়ার জন্য আপনার নাকের যত্ন নিতে হবে। আশা করছি আপনারা এই অনুষ্ঠানটি দেখে একটু হলেও উপকৃত হবেন, এবং আমি চাই আপনারা সচেতন হবেন, কারণ এই সচেতনতার পর আমাদেরকে মুক্তি দিতে। টেক কেয়ার। বাচ্চু ভাই, আজকে আমাদের এই প্রোগ্রামে আপনাকে পেয়ে আমরা অনেক আনন্দিত। আপনি কি বলবেন আপনার এই অনুষ্ঠানটি কেমন লেগেছে? অনুষ্ঠানটা ভালো লাগছে। প্রথম কথা হচ্ছে, ডাক্তার দেখলেই ভয় লাগে আমার, যদিও আমার হোম মিনিস্টার ডাক্তার,
বাট যেটা হয় যে নাক কান গলা শুনলে আমরা একটু ভয় পাই বা ডাক্তারের ব্যাপারগুলো ভিতরে ঢুকতে চাই না। তো আজকে এই অনুষ্ঠানে এসে আমার কাছে মনে হচ্ছে যে ভয়ের কিছু কারণ নাই, এইটা আমাদের মানে এটা আমাদের ভিতরেই আছে, এত ভয়ের কিছু নয়। মানে নাক কান শুনলেই আমারও ভয় লাগতো আর কি। তো আমার কাছে মনে হয় যে এটাকে আবার অবহেলার কিছু নাই আর কি। আমরা যেন আমাদের নিজের শরীরের যত্ন নিতে পারি, নিজের প্রতিটা অঙ্গই আমাদের কাছে ইম্পর্টেন্ট। যেমন একবার আমার করোনা হয়েছিল, আমি তখন গ্রান নিতে পারছিলাম না, আমার কাছে একটা ফুলের গন্ধ ভাল লাগে না, মানে আমি পাচ্ছিলাম না। সো প্রত্যেকটা অঙ্গই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা অবহেলা না করি, নিজে নিজে ড্রপ না দিই, নিজে নিজে ওষুধ না খাই, চলে যাই ডাক্তারের কাছে। ডাক্তারবাবুরা কি করেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন, খুব ভালো লাগলো, এনজয় করেছি। প্রিয় দর্শক, নাক কান গলা রোগ সম্পর্কে যে কোনো বিষয় জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা চিঠি লিখতে পারেন মেলিয়াস ENT স্পেশালাইজড হসপিটাল লিমিটেড, 24/1 শান টাওয়ার, শান্তিনগর, ঢাকা, অথবা ফোন করতে পারেন 014099977862 এই নম্বরে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন GTV আয়োজিত মেলিয়াস ENT স্পেশালাইজড হসপিটাল লিমিটেড প্রেজেন্টস লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শো। আজকের এই আয়োজনটি এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।